সরি, অনেকক্ষণ ওয়েট করালাম। এখন লাইভে আসার বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না আমাকে। যদিও আমরা ক্যামেরার পেছনেই থাকি, ক্যামেরার কাজগুলো করি, ভিডিও আপনারা দেখেন। ডিজে অলগ লাইভ, ডিজে অলগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। এছাড়া আমাদের অর্কেস্ট্রারের একটা চ্যানেল আছে, ডিজে অলগ স্টেজ প্রোগ্রাম। আর কীর্তনের চ্যানেল তো আছেই, জানেন তো, ডিজে অলগ। আর ফেসবুকে আমাদের অনেকেই লাইভ দেখে। তো লাইভে এসে আমাদের বলার মতো কিছু থাকে না। প্রত্যেকবারই লাইভে আসি, যেহেতু এখানে সবাই গান বাজনা শোনেন। আপনারা গান বাজনা শোনার অপেক্ষায় থাকেন। আমি এসে কিছু বলবো এটা আপনারা আশা করেন না, যে ও কি বলবে ওইটা আমাদের শোনার প্রয়োজন নেই। আমরা গান শুনবো এই পেজ থেকে। কিন্তু এই গান রেকর্ডিং করার পেছনে বা এই গান রেকর্ডিং করতে যাওয়ার পেছনে অনেকটা পরিশ্রম আমাদেরকে দিতে হয়, অনেকটা সময় দিতে হয়। আর যারা জানে, ইউটিউব জগতে যারা ক্যামেরা করে বা যারা অনেকটা দিন ধরে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছে, তারা ভালো করেই জানে যে রাত্রি জেগে কাজ করাটা কতটা কঠিন। আসলে সবাই কিন্তু এটা স্বীকার করে যে ইউটিউবে রোজগার হয়। ইউটিউব প্রত্যেকটা ইউটিউবারদেরকে টাকা পাইয়ে দেয়, ফেসবুক থেকে টাকা রোজগার হয়, যে কারণে ইউটিউবারদের সম্মানটা একদম কমে গেছে। সম্মান নাই বললেই চলে। তো এই ইউটিউবে টাকা দেওয়ার কারণেই আমাদের সম্মানটা অনেকটা কমে গেছে। তবে এটুকু বলতে পারি, যারা ক্যামেরা নিয়ে ঘোরে, যারা ইউটিউবে কাজগুলো করে, তো তাদের যে পরিশ্রমটা হয়, তাদের যে কষ্টটা হয়, তা কিন্তু তারা যদি অন্য কোনো কাজ করতো, তারা হয়তো এর থেকেও ভালো বেশি রোজগার করতে পারতো বা এর থেকেও ভালো জায়গা করতে পারতো। যারা ইউটিউব করে, অ্যাকচুয়ালি আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে আমরা এমন কোনো কাজ নেই যেটা করে সঠিক টাকা পাবো না। এই জন্য আমরা ইউটিউবটাকেই বেছে নিয়েছি বা সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নিয়েছি। যে কারণে যারা সোশ্যাল মিডিয়ায় একবার রোজগার করা শুরু করেছে, তারা কিন্তু আর অন্য কোনো কাজ করতে পারে না। মানে কাজ করার ইচ্ছেটা তাদের থাকে না, যে সোশ্যাল মিডিয়ায় কম কাজ করে সঠিক টাকাটা পাওয়া যায়। তো আগের মতো যদিও না হলেও তবু পাওয়া যায়। আমাদের দেশে ঘরে সারাদিন কাজ করেও হয়তো 500-600 টাকা দিন মজুরি পাওয়া যায়, কিন্তু ইউটিউবে কাজ করলে যথেষ্ট একটা টাকা পাওয়া যায়। যে কারণে যে সকল ছেলেরা সোশ্যাল মিডিয়ায় একবার রোজগার শুরু করেছে, তারা কিন্তু দ্বিতীয়বার আর অন্য কোনো কাজে মন বসাতে পারেনি, ভালো রোজগার থাকে বলে। তো ভালোটা এই কারণেই ভালো বললাম, যে আমাদের দেশে সেই রকম কাজ নেই যে কম সঠিক কাজের সঠিক টাকা পাবো, এই জন্যই ভালো বললাম। নাহলে ইউটিউবাররা যে রাত জেগে যে পরিশ্রমটা করে, সেটা কিন্তু অন্য যে কোনো কাজে যদি সেই সময়টা দিত বা সেই পরিশ্রমটা দিত, তারা অনেক ভালো জায়গা করতে পারতো, অনেক ভালো একটা রোজগারের জায়গা করে নিতে পারতো। যদি পড়াশোনাও যদি সময় দিত, ভালো পড়াশোনা করতে পারতো, ভালো রেজাল্ট করতে পারতো। কিন্তু এখন তো পড়াশোনা করেও তো সে চাকরি তো পাওয়া যাবে না। তো আমাদেরকে অনেক ফ্যামিলি বাড়ি, অনেক কমিটি একটা জিনিস দিক দিয়ে আমাদেরকে খোঁচা দেয়, যে তোমরা ক্যামেরা করো, তোমাদের তো রোজগার হয়। এই জন্য খোঁচা দেয় যেমন, তেমন আমাদেরকে তারা আমাদের প্রাপ্য মূল্যটাও দিতে চায় না। কিন্তু ওই জায়গায় রেকর্ডিং করে কত টাকা পাবো সে কিন্তু বলতে পারবে না, গ্যারেন্টিও দিতে পারবে না। তবুও কিন্তু বলতে তারা কম করবে না যে ইউটিউব করো তোমরা। আর এই ইউটিউব করে বর্তমানে এমনই দিন এসে গেছে, যে সকল বাড়ি বা যে সকল কমিটিরা আমাদেরকে ক্যামেরা করতে ডাকছে, তারা বলছে তোমরা এইসবের মধ্যে টাকা পাও, তো তোমাদেরকে আমরা কী আর দেব। তো আমি তাদেরকে বলতে চাই, ধরুন আমি ইউটিউবার, আমি একটা রিপোর্টার, কোথায় কি ঘটনা ঘটবে, কোথায় কি ভালো অনুষ্ঠান হবে, আমরা আমাদের পছন্দ মতো করে সে জায়গায় যাব।
সেক্ষেত্রে আমাদের পছন্দ মতো একটা বিষয় থাকবে, আমরা যাব কি যাব না। যাব বলে দিয়ে এমনও হতে পারে যে যাব না, আজকে ওখানে যাব না, অন্য জায়গায় যাব। কিন্তু যখন কোনো বাড়ির লোক বা কোনো কমিটির লোক এই ধারণা নেবে, এই সিদ্ধান্ত নেবে যে দাদা তোমাকে ওই দিন আসতেই হবে, ওই দিন আমার 2 কি 3টে ক্যামেরা নিয়ে আসতে হবে, কি ওই দিন সকাল দিকতে চলে আসতে হবে, এই যে ফাইনাল একটা বিষয়, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে যতই ভালো অনুষ্ঠান হোক, আমি তাকে ফাইনাল বুকিং একরকম করে নিচ্ছি, মুখের কথাও বুকিং আসতেই হবে, না আসলে আমি কিন্তু আপনার নামে অনেক কথা মানুষকে বলবো, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করব আপনার নামে, যেহেতু আপনি আসবেন বলে আসেননি। এই দায়বদ্ধতা যখন আমাদের মধ্যে কোনো কমিটি বা বাড়ির লোক দেয়, তখন কিন্তু তাদের কাছে আমাদেরও থেকে একটা দাবি থাকে যে আপনাকে আমাদের এই টাকাটা পে করতে হবে। এই যে দাবি থাকে যে আমাদেরকে আপনাদের তরফ থেকে টাকাটা পে করতে হবে, যে টাকা আমরা বলবো, আপনি যদি দিতে পারেন তাহলে আমি ফাইনাল আপনার জন্য আমি ওই দিন রেডি যাচ্ছি। কিন্তু যদি আপনি বলেন ইউটিউব তাহলে আপনাকে এইভাবে বুক করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে হয়তো ফোন করব, বাবু দাদা আপনি আমাকে একটা সুযোগ দিন, আপনার বাড়ির বা আপনার কমিটির ভালো অনুষ্ঠান, আমি যাব। যখন আমি আপনাকে বলবো তখন আপনি আমাকে টাকা দেবেন না, খেতেও দেবেন না, ঠিক আছে, কিন্তু যখন আপনি কাউকে ডেকে নিচ্ছেন, ফাইনালি বুক করছেন, আসতেই হবে বাধ্যতামূলক, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে সে ব্যক্তিকে আমাকে কিছু একটা টাকা দিতেই হবে, কিছুটা বলতে কি সেটা কথাই থাকবে, এত টাকা দিতেই হবে আপনাকে। তো অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরেই পোস্ট করছি একটা বিষয়, যে কোনো একজন কমিটি মানে বাড়ির লোক 10,000 মানুষ খাইয়ে দিল, 40-50 হাজার টাকাতে কীর্তন বুক করালো, 2 দিন ধরে অনুষ্ঠান চললো, লাইট প্যান্ডেল সব কিছুই ভালো হলো, কিন্তু ক্যামেরাম্যানের যে সামান্য 4-8 হাজার টাকা 2 দিনের, সেটা কিন্তু তার দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তার খুব অসুবিধা। তো অসুবিধা অনেকে থাকে, আমরা মানছি, 4,000 কেন 1,000 টাকারও মানুষের অসুবিধা থেকে যায়। কিন্তু আমার অসুবিধাটা আমি দিতে পারছি না, মানে আমার অসুবিধা, তাহলে আমাকে ধৈর্য দিয়ে সময় দিয়ে যে পায় সেই পাওনাদারকে আমাকে বোঝাতে হবে, এই সময়টুকু আমাকে তার জন্য খরচ করতে হবে যে দেখুন দাদা আমার সমস্যাটা এই হয়ে গেছে, আমি এতগুলো মানুষকে খাওয়াতে পারলাম, এত টাকা দিয়ে কীর্তন করাতে পারলাম, অনুষ্ঠান করালাম, আপনার টাকাটা আমি দিয়ে দিতাম, সমস্যাটা আমার এই, আপনার সামর্থ্য মতো আপনি বোঝাবেন, যেহেতু আপনি অসুবিধার মধ্যে আছেন। কিন্তু আপনি এখানে ভিআইপি স্ট্যাটাস দেখাচ্ছেন, ফোন করলেই ফোন কেটে দিচ্ছেন। আচ্ছা ফোন কেটে দিচ্ছেন, ঠিক আছে, ব্যস্ততা দেখাচ্ছেন, ব্যস্ত আছেন, 2 দিন 3 দিন 4 দিন, এমনকি একদিন 10 বার কল হচ্ছে, আপনি তুলছেন, আর যদিও তুলছেন এইভাবে কথা বলছেন, ব্যস্ত আছি দাদা, ব্যস্ত আছি, হ্যাঁ আপনার দিয়ে দেবো 12 আজকে 7 তারিখ, 20 তারিখ দিয়ে দেবো। মানে 7 তারিখ থেকে যে 20 তারিখ যাচ্ছেন, সেটা যে তাকে আমি বুঝিয়ে বলবো দাদা আমার এই কারণে এই অসুবিধা, আর আমি 10 বার ফোন করার পরে আপনি যদিও তুললেন যেটুকু সময়, ওইটুকুই কথা বলে আপনি কেটে দিলেন, তারপরে আমি যে এতবার ফোন করছি, আরে আপনি আমাকে গালাগালি দেওয়ার জন্যও তো ফোনটা তুলুন, যে এই আপনি আমাকে এতবার ফোন করছেন কেন, আপনার মতো তো আমি এত ফ্রি নই, এটা বলার জন্য তো ফোনটা তুলবেন, সেটাও নয়। 20 তারিখ আপনি ডেট করেছেন, আপনি তো 20 তারিখ আমাকে টাকাটা দেবেন, ফোন করে বলবেন। 20 তারিখ কেটে গিয়ে 21 তারিখ 22 তারিখ হয়ে যাচ্ছে, তাহলে আপনারই তো দায়িত্ব পড়ে। সে জায়গায় আমি দায়িত্ব করে ফোন করছি, আমার ফোনটাকে আপনি ইগনোর করছেন, কেটে দিচ্ছেন, তুলছেন না, আবার তুলে কি বললেন, দিয়ে দেবো, সরি আমার অসুবিধা। এখানে আপনার কথাটাই আমি শুনতে পেলাম, আমার কথা আপনি আর শোনার চেষ্টা করলেন না, মুখের উপরে ফোন কেটে দিলেন। কথা না কথা কি এই মনোভাব নিয়ে ঘুরছেন যে ক্যামেরাম্যানের কোনো মর্যাদা নেই, ইজ্জত নাই? দেখুন প্রত্যেকটা মানুষ তার জায়গায় কিন্তু সে কারো না কারো কর্মচারী, প্রত্যেকটা মানুষ। আমরা টাকা যার কাছে পাই তাকে না আমরা বিরাট উপরে রাখি, সম্মানের সহিত রাখি, যে ওনাকে কিছু বলা যাবে না, ওনার গায়ে হাত বুলিয়ে আমাকে টাকাটা নিতে হবে, এই ভাবনা নিয়ে আমরা বসে থাকি। কিন্তু
আমরাও তো কাউকে কাজ করাই, কিন্তু আমাদের মধ্যে এই ভাবনাগুলো থাকে না। আমরা জানি আজকে আমি একটা অনুষ্ঠান করাবো, আমার এত টাকা নিয়ে আমি লেগেছি, আমার কাজ শেষ হতে না হতে আমি তার হাতে তুলে দেব, এটাই তো কর্তব্য। আমি টাকা নিয়ে অনুষ্ঠান শুরু করেছি, আমি যদি এরকমই ভাবি আমার টাকা নেই, অনুষ্ঠান করিয়ে নেওয়ার পরে যা হবে দেখা যাবে, এই ভাবনা নিয়ে অনুষ্ঠান করাবেন না দাদা। সে যুগ চলে গেছে, সোশ্যাল মিডিয়ার যুগ এখন খুবই পরিচয় মানুষের মধ্যে, সবার সাথে সবার যোগাযোগ। আপনি যদি কিছু অন্যায় করেন সেটা একে অপরের কাছে কানাকানি হবে, সে ব্যক্তি সেখানে পোস্ট করবে, বলে দেবে, আপনার ওই জায়গায় আর কেউ যাবে না। আপনি যদি নির্লজ্জ হয়ে থাকেন, মনে করেন যে আমার আর দ্বিতীয়বার কাজ হবে না, কিন্তু আপনার এলাকার নাম খারাপ হবে। এগুলো করবেন না দাদা। আমরা ক্যামেরার পেছনে থাকি, আমরা ভালো অ্যাক্টার নয়, ভালো সিঙ্গার নয়, কিন্তু আমাদের মনের কথা, আমাদের কষ্টের কথা তো আপনাদের কাছে বলতে পারি, এটুকু তো আমার বলার মতো সামর্থ্য আছে। আমরা অনেক দুঃখিত, অনেক কষ্ট আমরা পাই। আমাদের মতো ক্যামেরাম্যান এই ক্যামেরার পেছনে থেকে এতটাই কষ্ট পায়, যখন কষ্ট পায় তখন সেই কষ্টটাকে নিজের মধ্যে চেপে রাখে, শুধু বলতে পারে না। এমন বহু কষ্টের কথা আপনাদেরকে বললে সময় তো সময় যাবে, আর আপনারা সেই সময়টুকু দেওয়ার সুযোগ শুনবেন না আপনারা। আমি এখানে কারো কমেন্টস দেখতে পাচ্ছি না, কি প্রবলেম হয়েছে আমি জানি না। আমি যখনই লাইভ করি আমি কারো কমেন্টস দেখতে পাই না। আমার মনে হয় দ্বিতীয় একটা ফোন ব্যবহার করলে হয়তো হবে। এখনও পর্যন্ত আমি কারো কমেন্টস দেখতে পাইনি। তো যাই হোক, আমি কষ্টের কথা অনেক অনেক জমানো কথা, আজকে 8 বছর কাজ করছি, তো হয়তো আমার মুখটাকেই ঠিকঠাক কেউ চেনে না। যারা যারা পেরেছে তারা অল্প দিনে বিশাল পরিচয় করেছে, আর যারা বহুদিন কাজ করেছে তারা পরিচয় কম পেয়েছে, তারা বেশি আঘাত পেয়েছে, বেশি কষ্ট পেয়েছে। তো আমার কষ্ট অনেক আছে, আমি তার মধ্যে একটা যেমন বলবো, ধরুন আমরা কোনো শিল্পী বা কোনো কীর্তনিয়া, যারা আজকে দেখবেন একটা বড় বড় অর্কেস্ট্রার হয় 60-70 হাজার, খুব ভালো অর্কেস্ট্রার হলে 1 লাখ। আপনারা জানবেন হিন্দু ধর্মের কীর্তন বলে একটা অনুষ্ঠান হয়, এই কীর্তন অনুষ্ঠানে একটা কীর্তনিয়া দাঁড়িয়ে 80,000 টাকা 1 লাখ পর্যন্ত নেয় একটা কীর্তনিয়া। সেখানে না থাকে অর্কেস্ট্রারের মতো 25-30 জনের অ্যারেঞ্জমেন্ট, সেখানে না থাকে বিশাল দামি দামি ইলেকট্রনিক ডিভাইস, কিছু থাকে না, থাকে সেই শিল্পীর মুখ পরিচয়। আর সেই পরিচয়ের পিছনে তার যেমন কিছু কথা আর কিছু ক্যামেরাম্যানের দৌলত থাকে, ক্যামেরাম্যানের পরিশ্রম থাকে। হ্যাঁ, ক্যামেরাম্যানও টাকা পায়, কিন্তু সবাই সবার উপরে নির্ভর। সম্মানটা তোমার নিজের জায়গায়, তুমি কাউকে সম্মান দিতে পারলে তুমিও সম্মান পাবে। ক্যামেরাম্যান টাকা পাই বলেই যে তার সম্মান আমরা দেব না, এটা তো অনেক শিল্পী ভেবেই নিয়েছে। কষ্টের কথা এটাই যে একটা কীর্তনিয়া কীর্তন আসরে দাঁড়িয়ে 40,000, ন্যূনতম তো 40,000 তো এখন হয়ে গেছে বাধ্য, 80,000 1 লাখ পর্যন্ত কীর্তন শিল্পী পর্যন্ত নেয়। সেই শিল্পীদের সামনে যে সকল ক্যামেরাম্যান দাঁড়িয়ে ক্যামেরাটা করেছিল, আশ্চর্য হবেন, এই কথাটা শুনলে চোখের জল রাখতে পারবেন কিনা আমি জানি না। আজকে আমার সাথে সে দিনটা হয়েছে, যে সকল শিল্পীদেরকে আমরা যে সকল শিল্পীদেরকে ক্যামেরার সামনে রেখে আমরা পেছনে দাঁড়িয়ে রাতের পর রাত ক্যামেরা করেছি, আজকে সেই শিল্পীগুলো আমাদের সামনে গাড়ি নিয়ে কোনো টোল গেট, কোনো পুলিশ ব্যারিকেডের সামনে দিয়ে যখন পাস হয়, তখন সেই পুলিশ, সেইখানকার অফিসার বা সেখানকার পরিচিত লোকেরা তাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে প্রণাম করে, তাদেরকে নমস্কার করে, তাদেরকে সেলফি তুলে সেই সকল শিল্পী, সে সকল কীর্তনিয়াদের। আর তারই পেছনে সেই ক্যামেরাম্যান থাকে যাদের মুখ কেউ দেখেনি কোনো দিন, যারা ওখানেও অসম্মানিত হয়ে এসছে, ওই স্টেজে, ওই কমিটিতে, ওই বাড়িতে অসম্মানিত হয়ে এসছে,
হয়তো তাদেরকে খেতেও পর্যন্ত ডাকা হয়নি, তারা সেই শিল্পীটাকে সামনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ভালো করে সাউন্ড, ভালো করে ভিডিও করে এতটাই পরিচয় করিয়ে দিয়েছে যে সেই শিল্পীকে দেখে পুলিশ, বাইরের লোকেরা সম্মানের সহিত প্রণাম করে, কেউ সেলফি তুলে ছেড়ে দেয়। আর পেছনের যে গাড়িটা, যে ক্যামেরাম্যানটা এত কিছু করলো, তার গাড়িটাকে আটকে দিয়ে পুলিশ বলে তোমরা কারা? আমরা বলি আমরা ক্যামেরাম্যান, এই দেখুন একটু আগে আমরা লাইভ করছিলাম, এই গাড়িটা যে গেল ওনারই কাজ। না, আপনারা এত রাত্রে কিসের জন্য, কেন? এখন নো এন্ট্রি চলছে, এ চলছে, সে চলছে, ছাড়া যাবে না, চলুন থানায় যাবেন, চলুন থানায় দাঁড়িয়ে থাকবেন, চলুন সকালে ছেড়ে দেবো। স্যার আমরা জীবনে থানা পুলিশ দেখিনি স্যার, আমরা অল্প বয়সী ছেলেরা, আমরা অনেক কষ্ট করে এই কাজগুলো শুরু করেছি, আর আমাদের সাহস এতটা ছিল না স্যার, আমরা অনেকটা সাহস করে বেরিয়েছি, বাড়ির লোক জানে না আমরা আজকে থানা পুলিশের চক্করে পড়ে যাব। স্যার আমাদেরকে ছেড়ে দিন। না, ছেড়ে তো দেবো, আপনারা চলুন না, আপনারা দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন, সকাল হলে আপনারা চলে আসবেন, এতবেলা তো নো এন্ট্রি, এতবেলা নাইট কারফিউ আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদেরকে থানায় নিয়ে যাচ্ছেন, আমাদের বাড়ির লোক জানলে আমাদেরকে হয়তো পরের দিন আর ছাড়বে না, বলবে এসব রাতে জাগা কাজ করতে হবে না। না না, অসুবিধা নেই, চলুন না, আপনাদের সকালে ছেড়ে দেবো। কিন্তু ওখানে যে করানো হয়, আমাদেরকে দিয়ে লিখিয়ে নেওয়া হয় তোমাদের বাড়ির নাম কি, ঠিকানা কি, তোমার নাম কি, বাবার নাম কি, লিখে একটা জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে সেখানে পেচ্ছাপ করতে গেলেও গাড়ি পুলিশ সাথে যাচ্ছে, রাতে সারা রাত থাকার পরে সকালবেলা স্যার আমাদেরকে থানায় ঢোকালেন কেন স্যার? আমরা কোনো দিন থানা পুলিশ এগুলো আমরা দেখিনি স্যার, আমাদেরকে ছেড়ে দিন। না, আপনাদের তো সকালে ছাড়া হবে। কখন? যখন কোর্ট খুলবে। কেন স্যার, আমাদের কিচ্ছু তো দোষ ছিল না স্যার। না, আপনাদেরকে থানায় থাকতে হবে, সকালবেলা কোর্টের পেপার আসবে, সই করতে হবে, আর প্রত্যেকে যত টাকা ফাইন। স্যার রিসিভ কপি? না, এটা তো নাইট কারফিউ, ফাইনের রিসিভ কপি হবে না। এমন দিন গিয়েছে, সারা রাত্রি পরিশ্রম করার পরে থানাতে সারা রাত মশার কামড়ে ভয় ভয় করে দিন কাটিয়েতে হচ্ছে। সকালবেলা সেই কখন কোর্ট খুলবে, কখন তাদের সরকারি অফিসার আসবে, তখন ছুটি হবে আমাদের। আমাদের পরিচয় না থাকার কারণে, আমরা ক্যামেরার পেছনে থাকি বলে, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদেরকে ধরে রাখে। আমাদের পরিচয় নেই, আমরা তাদেরকে কি বলবো? তাদেরকে লাইভ দেখালো শুনে না, অথচ সেই সকল আর্টিস্ট, সেই সকল শিল্পীরাও পর্যন্ত এখন আমাদেরকে অসম্মান করে। আমাদেরকে এখন দেখা হলে বলে তোমরা এসো, টাকা দাও। তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? আমাদের সাথে দেখা করোনি কেন? অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি, তোমাকে ডাকছি, তুমি সাড়া করোনি কেন? শুধু ওই টাকাটা নেওয়ার জন্য এইভাবে কথাগুলো শুনতে হয় আমাদেরকে। আরে আপনি যে আমার কাছে 5,000 টাকা নেবেন, যে সকল শিল্পী, এখন আমি দেখেছি এটা বেশিরভাগ কীর্তন শিল্পীরা, অনেকে ভাববেন অলোকের অর্কেস্ট্রার চ্যানেল আছে, নিশ্চিত কোনো অর্কেস্ট্রার শিল্পী না, কীর্তন শিল্পী, যারা ভাগবত পাঠ করে, যারা ভজন করে, যারা মানুষকে ধর্ম শিক্ষা দেয়, তারাই এই ধরনের কথাবার্তা করে। আসছো ভাই, আসছো যখন দেখো, আমাদের দিকটা দেখো, অন্যরা তো দেখছে, অন্যরা অনেক কিছু দিচ্ছে, তুমি, হ্যাঁ বলছি না তোমাকে, কিন্তু অন্যরা দিচ্ছে তাই বললাম, মানে বলছি না, এক প্রকার বলছি। আচ্ছা আপনি বলছেন না, আপনার যে নতুন দলে একজন ঢুকেছে, যে সবে মাত্র খোলের বাম সাইডে বসে বাজায়, সে বলছে এ অলোক দা, তুমি কী গো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? দেখা করনি কেন? লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ? এটা যদি ইয়ার্কির কথা হতো সহ্য করে নেওয়া যেত। আমি তাকে চিনি না, সে আমাকে চেনে না, তবু সে আমাকে খুঁজছে, তার মানে কি তার দলের লোক বলেছে অলোককে এবারে ছাড়বি না, এলে ধরবি। হয়তো আপনার জানা ছিল না ওখানে অলোক কাজ করতে গিয়ে কি যন্ত্রণায় যে পড়েছিল, কমিটি তাকে কি ব্যবহার করেছে সেটা আপনারা জানেন না। কমিটি তাকে নিচুড়ে নিয়েছে ওই দিন, যে এখানে তো 1000টা ইউটিউব চ্যানেল আসতে চাইছে, আপনি যদি আসবেন আপনাকে আমাদের এখানে 2টো টিভি টাঙিয়ে দিতে হবে, টিভি।
এই দুটো টিভি টাঙিয়ে দিলে আমরা তাহলে আপনাকেই করতে দেবো কাজটা। দুটো টিভি টাঙাতে গেলাম, বৃষ্টি চলে এলো, পার্টি বলছে না বৃষ্টি হোক, টিভিটা এই দিক করে টাঙিয়ে দিন, আরে জল পড়ছে, কত টাকা এখানে দেবেন? না না, আপনি বলেছেন বলেই আপনাকে তো নিয়েছি, অন্যরা আসতে চাইছিল, বৃষ্টি হোক টিভি টাঙান। বাবু 40,000 50,000 টাকার টিভি বৃষ্টির মধ্যে লাগিয়ে দিলে ক্ষতি হয়ে যাবে। না না, টিভি টাঙিয়ে দিন। এই অবস্থায় কাজ করে সামান্য টাকার বিনিময়ে রাত জেগে আমরা আসি, এই আসি, তার মধ্যেও শিল্পীরা এখন পেছন ধরে নিয়েছে। কি গো ঘুরে বেড়াচ্ছ টাকা দিবে বলে, কি তোমার দেখা নেই, এগুলো কি? তখন মনে দুঃখ হয় যে আমরাই লাভ করেছি। আমরা বললাম তো, আমরাই শুধু লাভ করেছি, শিল্পীদের কোনো পরিচয় হয়নি, শিল্পীদের কোনো লাভই হয়নি। শিল্পীদের তো ভিজিটিং কার্ডই এত দূর এগিয়েছে। শিল্পীরা বলে, মুখে মুখে বলে ইউটিউব আমাদের কোনো দিনই দরকার ছিল না, ইউটিউব আমাদের লাগেনি, কোনো দিনই ইউটিউব আমাদের দরকারই ছিল না। আমরা যা প্রচার পেয়েছি কার্ডেই আমাদের প্রচার হয়েছে। অন্য শিল্পী অন্য তাদের তো প্রচার লাগে, আমাদের প্রচার লাগে না, আমরা কার্ডেই তো আমাদের প্রচার। আমাদের কষ্ট হয় যে আমরা ইউটিউবাররা কিছু করতে পারলাম নি, আমরা শুধু ওদের থেকেই নিজেদের সংসার চালিয়েছি, ওদেরই গান বাজনা ছেড়েই আমাদের পেট চালিয়েছি, ওদের কোনো দিন লাভ হয়নি। তো যারা বিবেক থাকে, যাদের নিজেদের মধ্যে এরকম কথাগুলো আঘাত লাগে, তারাই একমাত্র ত্যাগ করে দেয় ওই সকল শিল্পীর গান রেকর্ডিং করতে যাওয়া। আর যাদের সব কিছু ভেবেই নেয় যে যা বলে বলুক আমাদেরকে করতে হবে, আমাদের উপায় নেই, তারা আজও যায় সেই সকল শিল্পীর পেছনে রেকর্ডিং করতে। আর তাদের আর কিছু ক্ষতি তো হবে না, যা হবার তো আমাদেরই হবে, কারণ আমরা তাদের জায়গা সামনে করে দিয়েছিলে। তো আমরা বললেও ভুল, আমরা যেটা কোনোদিন বলি না হয়তো শিল্পীরা বলে, আমরা আজকে বলছি, কথায় কথায় বেরিয়ে যাচ্ছে যে আমরা করে দিয়েছি কারো। সত্যি কথা বলতে আমরা কোনোদিন কোনো ইউটিউবার মুখ খুলে এইভাবে বলি না যে দাদা দিদি আপনাদের জন্য তো আমরা অনেক কিছু করে দিয়েছি, আমাদেরকে দেখুন। আমরা তখনও বলি না, এখনও বলি না, কিন্তু তারাই বলে। তারা জানে যে তাদের গান ছেড়ে শুধুমাত্র আমাদের সংসার চলছে, তাদের কোনো কিছুই লাভ হয় না। আসলে এগুলো বলার কারণ ছিল না, কারণ কথায় কথায় কতগুলো কারণের জন্য আজকে এতগুলো কথা বলতে হয়। এক, যারা আমাদেরকে রেকর্ডিং করিয়ে টাকা দেয় না, আমি যারা বলতে কি আমরাও বিনা পয়সায় আমরাও ঘুরে বেড়িয়ে কাজ করি, কিন্তু যারা আমাদেরকে দায়িত্ববদ্ধ করে নিয়েছিল যে তোমাদেরকে আসতেই হবে, আমি যদি না যেতাম বা আমার যদি গাড়িটা খারাপ হয়ে যেত আমাকে গাড়ি ভাড়া করে হলেও যেতে হতো, সেই দায়িত্ববদ্ধ কাজটাকে আমি কত গুরুত্ব দিয়ে দুটো দিন ছুটে গিয়েছি, তারা আমাদেরকে টাকা দিচ্ছে না। আমার তো ধারণা এটাই যে আমরা ইউটিউবার ক্যামেরাম্যান, তাই আমাদেরকে টাকা দিল না। এই কষ্টটা একটা কষ্ট। দ্বিতীয়ত, প্রোগ্রামে যাওয়ার পথে রাত্রিকালীন যে পুলিশ বা যে সকল বিপদের মুখোমুখি হতে হয়, এমন এমন জায়গায় গাড়ি, লোক রাস্তাঘাটে গাড়ি ঘেরা হয়, কেউ বন্দুক, কে ছড়া। আমার পরিচিত অনেক ছেলেরা আমাকে বলে দাদা আমার সাথে যে ঘটনা ঘটেছে তোমাদের দেখলে ভয় লেগে যেত, সামনে 2-3টে লোক হাতে ছড়া নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটাকে কোনো রকম নিয়ে চলে এসেছি। তাহলে এত বিপদমুখী আমরা হই, তারপর আমরা শুধু ভাবি কি আমরা শুধু টাকাটাই পাই আর সম্মানটুকু পাবো না। দেখো টাকা পাই মানে যে বিশাল, আমি তো বললাম আমরা যে সকল ইউটিউবাররা যে ধরনের পরিশ্রম করি, এতটা মনোযোগ দিয়ে যদি আমরা যে কোনো কাজ করতাম, আমরা অনেক অনেক ভালো কিছু করতে পারতাম। আমাদের দেশের সেই সুবিধে নেই, আমরা অনেক কাজ করে অনেক কম কিছু পাই, সেটা আমাদের ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিছু পাচ্ছি ঠিকই, তো সম্মান আমরা পেতে পারি না, সম্মান পাওয়ার মতো আমাদের যোগ্যতা নেই। আমরা যেহেতু ক্যামেরার পেছনে থাকি, তো আমাদের ক্যামেরা পুরনো হয়ে যাবে, ক্যামেরা খারাপও হয়ে যাবে, পেছনের লোক পেছনেই থেকে যাবে, সামনের লোক সামনের দিকে বেরিয়ে যাবে, আর তাদের থেকে আমরা শুধু এই ব্যবহারটাই পাবো যে তোমরা আমাদের থেকে অনেক কিছু করে নিয়েছো, আসো আমাদেরকে টাকা দাও, এমনকি অনেক রকম ব্যবহার শুনি। শুধু আমি বলছি না, কথাগুলো সমস্ত ইউটিউবার বলবে, যারা প্রকৃত ইউটিউবার, আমি এটা বলছি, যারা এই সোশ্যাল মিডিয়ায় গান বাজনা রেকর্ড করে, রাত্রিকালীন প্রোগ্রামে যে কভার করে, আমি তাদের সবার কথা বলছি। আমার এই কথার একমত তারা সবাই হবে
আমি তো কোথাও না কোথাও সবার কথা শুনি, ধৈর্য দিয়ে শুনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কথা বলি। তাদের কথাতে আমার এই ধারণাই হলো যে না, আমার একার কষ্ট তো নয়, সবার একই কষ্ট। ছোটরা তো বেশি কষ্ট পায়, যারা সবেমাত্র চ্যানেল শুরু করেছে তারা বেশি কষ্ট পায়। তাদের কষ্টটা এটাই যে অলোকদা তারা গালাগালি খাচ্ছে 8 বছর আগের চ্যানেল, আর আমরা সবে শুরু করেছি, আমাদেরকে দূর করে দিলে আর এটা নতুন কিছু নয়। তাদের কষ্টটা একটু কমই হয়, কিন্তু তারা আমার থেকে বেশি ব্যথাটা বেশি পায়। কষ্ট কম হয়, ব্যথা বেশি পায়, আঘাত বেশি পায়, কেন ছোট তো। তারা আমাদেরকে দেখে শেখে যে অলোক বা অলোকের মতো যারা পুরানো চ্যানেল, তাদের সঙ্গে নোংরামি ব্যবহার হচ্ছে, আর আমি তো গুণ ছোটোখাটো। তো তাদের আঘাত বেশি হয়, কষ্ট কম হয়, কারণ তারা সহ্য করে নিয়েছে আমাদেরকে দেখে। আর আমার বলার কিছু ছিল না। যেমন কাজে কষ্ট হলে কেউ বলে না, এই কাজে এরকম নিচু হওয়াটা স্বাভাবিক, আমরা বলি না। কিন্তু আজকে একটা মানুষকে টাকা চাইতে গিয়ে রাস্তাঘাটে সমস্যাকে দেখে এতগুলো কথা আমাকে বলতে হয়। যাই হোক, ছোটোখাটো বিষয় আমি বললাম, অনেক বড় বড় অনেক কিছুই বিষয় যেগুলো জমানো আছে, যেগুলো হয়তো কোনো দিন এককালীন হয়তো আমি বলে ফেলবো, কিন্তু এগুলো একটা ছোট্ট একটা অংশ বললাম আমাদের এই ইউটিউব করার পিছনে। তবে সব থেকে দুঃখজনক ব্যাপার, যারা ধর্ম প্রচার করে, যারা ধর্ম নিয়ে জ্ঞান দেয়, যারা ধর্ম নিয়ে অনেক বড় বড় কথা বলে, তাদের কাছ থেকে যখন অধার্মিকভাবে ব্যবহার পাবে, অধার্মিক, ধর্মের মধ্যে তো আমি জানি সহিষ্ণুতা থাকে, ভালো নর্মতা ব্যবহার থাকে, মানে তার মধ্যে ত্যাগের একটা ব্যাপার থাকে, ত্যাগ, যেটা আমি কীর্তনিয়াদের কাছ থেকে শিখেছি ছোটোবেলা থেকে, যে ত্যাগ বলে একটা কিছু জিনিস আছে, যেটা কেবলমাত্র হিন্দু ধর্মে কীর্তনেই শেখানো হয়, যে ত্যাগ করো, ত্যাগেই মানুষের সমস্ত, ত্যাগই মানুষকে ভালো পথে নিয়ে যায়, বা ত্যাগটাই আমাদেরকে শেখানো হয়। সেখানে সেই সকল কীর্তনীয়রা ত্যাগ জিনিসটা ভুলে গেছে, শুধু ভোগ করে যাচ্ছে, ভোগ। বলতে ইচ্ছে হয় না, আমরা তো অনেক শুনি, শুধু সামনে দর্শকরা তারা যাতে যেটা শুনে, তারা যেটা সেটা মানে। আমরা যদি সব বলতে শুরু করি, আমাদের কথা শুনে যারা ভক্তরা তারা ভাববে এরা সম্মুখে থাকে, সব সময় কীর্তনিয়াদের গায়ে গায়ে থাকে, ভাগবত পাঠক শিল্পীদের সাথে সাথে থাকে। এরা যদি এত সব বলে তাহলে তো এরা এতটাই নিচু, এই জন্য আমরা বলি না। নিচু তো আমরা তো ধুতি পাঞ্জাবি পরি না, আমরা স্যুট জামা পরি। আমরা জানি আমরা পারবো না, আমরা এতটা ধার্মিক হতে পারবো না, আমরা এত নিষ্ঠাবান হতে পারবো না, তাই আমরা স্যুট জামা পরি, তাই আমরা এখনও আমিষ খাবার খাই। কিন্তু যারা শুধু আমিষ নয়, নিরামিষ, মানে শুধু ধুতি পাঞ্জাবি নয়, তারা সমস্ত কিছু খাবার ত্যাগ করে দিয়ে নিরামিষ ভোজি, সবই একদম বাবাজি লোক, তারা সব ত্যাগ করে দিয়েছে, কিন্তু অর্থের লোভটা এখনও ত্যাগ করতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অর্থের প্রয়োজন হয়, তাদের কাছে সেই সকল উদাহরণ 100 উদাহরণ আছে, টাকার কথা বললে এত উদাহরণ আছে, সে সব দিয়ে দেবে। কিন্তু সামান্য ইউটিউবারদের টাকার কথা তাদের সহ্য হয় না, তারা এই টাকাটার পেছনও ছাড়ে না। 80,000 1 লাখ পর্যন্ত নিয়েও তাদের এই সামান্য ইউটিউবাররা টাকা নেট থেকে পাবে সেইটা তারা ছাড়তে পারে না। তারাই শেখায় সংসারে ছেলে মেয়ে কী হবে, সংসার কী হবে, কেউ কারো নয়, শুধু ঈশ্বর ভগবানই একমাত্র। আপনারা যদি করেন এক, বলেন এক। যাই হোক, এই বিষয় নিয়ে আর বলার কিছু নেই, কারণ লাইভে আসবো বলে কয়েকটা দিন আমি কাটিয়ে দিয়েছি। অনেকেই হয়তো ধারণা বুঝে গেছে যে অলোক এরকম মাঝে মাঝে স্টোরি স্ট্যাটাস দেয়, আর এতে ওর কোনো রকম আসার ইচ্ছে নেই, লাইভ করার মতো ওর কোনো নেই, মিথ্যে কথা বলে। তাই আমি লাইভে এলাম। সত্যি কথা বলতে মানে আমি পেছনে আছি, ভালো আছি। অলোক কী রকম
অলোক ছেলেটা কেমন, এটা অজানাই থাকা ভালো। তাতে অনেকে ভালোও ভাববে, অনেকে খারাপও ভাববে, ঠিক আছে। এই লাইভে এলে মানুষ আমার দুর্বলতা, আমার জায়গাগুলো বুঝে যায় যে অলোক এই, অলোক সেই। আর একদিন বলে নিই এই লেজার লাইটের বিষয়টা। এগুলো আজকের যেহেতু বিষয়টাই সম্পূর্ণ আলাদা ছিল, তবু যেও 40 জন 50 জন লোক দেখছে বা পরে যারা দেখবে, যে সকল কমিটি দেখবে, যদি একটাও কমিটি এই বিষয়টা জেনে থাকে ভালো, যে এই যে লেজার লাইটের সমস্যা, প্রচুর লাইট এখন অপারেটর বা লাইট মালিক জেনে গেছে যে লেজার লাইটে তাদের নিজেদের মোবাইল পর্যন্ত ছাড় পায় না, খারাপ হয়ে যায়। আর এখনকার মোবাইল যত কম করে হলো 15,000-এর উপরে সব মোবাইল, ক্যামেরাগুলো 1.5-2 লক্ষ টাকার উপরে ক্যামেরা। তো যখন লাইট অপারেটর জেনে যায় যে আমাদের মোবাইল খারাপ হয়ে যায়, তাদের আর জানতে বাকি থাকে না যে ক্যামেরাম্যানগুলো যারা এসছে ওদেরও ক্যামেরা খারাপ হয়ে যাবে। অতএব ভালো লাইট অপারেটর যারা, যারা ভালো লাইট মালিক যারা, তারা কিন্তু আমাদের পাশে থাকে। তারা বলেই দেয়, দাদা তুমি চিন্তা করো না, অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আমাদের লাইট বন্ধ হয়ে যাবে, একবারের জন্য চলবে না। কমিটিকে বলতেও লাগে না, কমিটিও অনেকে জানে। কিন্তু একটা লাইটম্যান বাধ্যতামূলক আমাদের ক্যামেরা খুলতে বাধ্য করায়, যেখানে কমিটি বলে বলেও পারে না। অনেক কমিটি জানেই না যে সত্যিকারে একটা লেজার লাইট কতটা ক্ষতি করতে পারে। 2 লক্ষ টাকার ক্যামেরা, ইউটিউবার তো এসছে বিনা পয়সায়, সে ক টাকার ক্যামেরা নিয়ে এসছে সেটা দেখবো না। অথবা কোনো ক্যামেরাম্যান আসছে তো আজকে 2,000 টাকায়, তার কাছে যে কত টাকা দামি ক্যামেরা যে কমিটি ফিলিংস করে না, অনুভব করে না। মার্কেটটা খারাপ হয়ে গেছে, তাই সে সকল কমিটি আমাদের মতো ক্যামেরাম্যানদের কথাটাকে গুরুত্বই দেয় না। দাদা তুমি ক্যামেরা করছো, করো না, সে লাইটম্যান তার লাইট এনেছে, সে লাইট জ্বালাবে না, তুমি ক্যামেরা করো, করো, অসুবিধা নেই, করো, ও কিচ্ছু হবে না। আর লাইটম্যান সবই জানে, সে লাইটম্যানের ইচ্ছে হয়েছে আজকে আমি লেজার খেলাবো। দাদা লেজার খেলাও, তুমি যদি আমাদের ক্যামেরার উপর দিয়ে একটু দূরের দিকে খেলাও, তাহলে তো আমিও বেঁচে যাই, আপনিও বেঁচে যায়। বা আপনি টোটাল বন্ধ করে রাখুন না, কমিটিকে আমরা বলেছি, কমিটি বলেছে লাইটম্যান যেটা করবে। আপনার শখের জন্য আপনি ব্যবসা করতে এসছেন, আপনি জানেন যে আপনার জিনিসটারই মূল্য আছে, আর ওই একটা ক্যামেরা কি সাইজ আর এক হাতের মতো জিনিস, আপনি জানেন এখন 2 লক্ষ টাকা হয়ে গেছে ক্যামেরাগুলো। আপনার ওই ভুলের জন্য ওই ক্যামেরাটার জিরো মূল্য চলে আসবে। একটা লেজার যদি 1 সেকেন্ডের জন্য পড়ে, 2 লক্ষ টাকার ক্যামেরা বেচে দিতে হবে একদম। আমি নিজে সেই ভুক্তভোগী। আমি ওই দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম শ্যামপুরের দিকে, লাইটম্যান কথাই শুনলো না। 10 বারের মতো বলতে যাওয়া হলো, লাইটম্যান ওপর দিয়ে ঘোরাতে ঘোরাতে নিচে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আমি বললাম আপনি এটা করছেন কেন? দাদা কিচ্ছু হবে না। আমি বললাম ঠিক আছে, আপনি যদি বলেন কিচ্ছু হবে না, আমার কোনো অসুবিধা নেই, আমি কাগজ পেন আমার গাড়িতে আছে, লিখে দিন যে আমি লিখে দিলাম এটা কিচ্ছু হবে না, আমার নাম এই, আমার লাইটের নাম এই, আর ক্ষতি যদি হয়ে যায় তাহলে আমি আপনার 2 লক্ষ টাকার ক্যামেরা সম্পূর্ণ আমি টাকাটা দিয়ে দেব, লিখে দিন। আপনার যদি এত ভরসা। লিখলো না, কিন্তু হবে না। দাদা হবে না, তুমি অত চিন্তা করো না, হবে না, হবে না। আরে দাদা আপনি লিখে দিন না, আপনার দিক থেকে আপনি খুব কনফিডেন্স, না লিখবে না। তো এমন পরিস্থিতিতে দেখুন আমাদেরকে লাস্ট পর্যন্ত ক্যামেরা বন্ধ করে খুলে নিতে হলো। কারণ 1,5-2 হাজার টাকার কাজ, যেখানে 3,000 টাকার কাজ, সেখানে একটা ক্যামেরা বন্ধ, ক্যামেরার মূল্য 2 লাখ। তো আমাদের উপায় নেই, আমরা নিরুপায়। আমাদের লাইটম্যানদেরকে খুব বুঝতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি প্র্যাকটিক্যাল করে চেক করবেন যে আদৌ লেজার লাইটে ক্যামেরা খারাপ হয় কিনা, তাহলে আপনি লেজার জ্বালিয়ে আপনি আপনার মোবাইলটিকে ব্যবহার করুন, করে 10টা মিনিট দেখুন যে খারাপ যদি না হয়, তাহলে আপনি ফাইনালি আগামী দিনে যে কোনো প্রোগ্রামে যেয়ে আপনি স্ট্যাম্প পেপারে লিখে দেবেন একদম গ্যারেন্টি সহকারে। অতএব লেজারের টাইম আছে। আর আমার এও ধারণা ওই লেজার যেখানে ইলেকট্রনিক্স ক্যামেরা খারাপ করে দিতে পারে, চোখও খারাপ করে দেওয়ার এতটুকু মানে অবিশ্বাস কিছু নেই। তো যে সকল কমিটি এলাকার ছেলে মেয়েদের সামনে লেজার দেখাচ্ছেন, আমার মনে হয়
আপনাদেরকে ছেলে মেয়ের, অন্যের ছেলে মেয়ে হলেও আপনাদের এলাকার ছেলে মেয়ে, তো তাদের, বা শুধু ছেলে মেয়ে কেন, আপনারও তো চোখের ব্যাপার হতে পারে। এলাকার মধ্যে লেজার লাইট, এখানে আমি জানি না লাইটম্যান আমাকে খারাপ ভাববে কি না, এটা তো স্বাভাবিক। ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে, চোখ খারাপ হবে না? আমি জানি না। এর বিষয়ে আমরা আমাদের একটাই জিনিস চাইবো, অনুরোধ করে বলবো, অন্তত ক্যামেরার জন্য আমরা রিকোয়েস্ট করব। আর চোখের বিষয়ে আমি বলবো না, কারণ চোখের বিষয় বলতে গেলেও লাইটম্যান এখন আমার উপরে রেগে যাবে যে আমাদের ব্যবসার ক্ষতি না, কখনোই ক্ষতি নয়। কমিটি চাইবে, তার যদি চোখ খারাপ হোক যাই হোক, কমিটি লাগাক, অসুবিধা নেই। আর অনেক কিছুই সে সময় আমি পোস্ট করেছিলাম যে টাকা, যারা কমিটি, যে সকল ব্যান্ড বা যে সকল শিল্পীদেরকে বুকিং করে, তাদের সাথে যে আবদার করে, যে সকল ভালোবাসা দেখিয়ে বুকিং করে আনে, আর প্রোগ্রামের শেষে টাকা দেওয়ার সময় যে ব্যবহারটা দেখায়, দুটো যেন আকাশ আর পাতাল। কিছু কিছু কমিটি, এই দুটো পার্থক্যটা আমি বুঝতে পারি না। এটা নিয়ে বললে আরও অনেকক্ষণ চলে যাবে। আমি নিজে ফিলিংস করে দেখেছি যে সকল কমিটি ব্যান্ড বুকিং করার সময় কি ভালোবাসা দেখিয়ে হয়তো 1000-10 কমানোও হয়ে গেল, দাদা এটা এই টাকা, দাদা একদম আর কিছু না দাদা, এই টাকাই দেবো, আর একদম বলবে না দাদা। শেষে যখন কমিটির কাছে যখন ব্যান্ড মালিক পয়সা চাইতে যায়, তখন বলে দাদা হবে না, ও হবে না, ও সকালে পাঠিয়ে দেবো, সকালে। আমাদের আর হবে না, আমাদের সব ঘুমিয়ে গেছে, সব খেয়ে এখন উল্টে গেছে, এখন দিতে পারবে না। সেখানে কমিটির কাছে যে এত কম সম করে প্রোগ্রামটা ধরলো, মাথায় আপনারা যে এত অনুরোধ করে করালেন, আপনারা ভাবছেন আর 5000 টাকা তো কম দিলাম না। দাদা আপনি অলরেডি সেখানে কমিয়ে নিয়েছেন। তো এগুলো আমার বিষয় নয় বললে এখন অনেক অর্গানাইজার বা অনেক ব্যান্ড মালিক বলবে ওরা তো বাড়াবাড়ি কিসের। তো আমি আমার নিজস্ব কিছু ব্যান্ড, পরিচিত ব্যান্ডের সাথে এরকম যখন ব্যবহারটা হয়, আমি সত্যি গায়ে মেখে নিয়েছিলাম বিষয়টা, যে সত্যিই কি মানুষ এরকম হয়। টাকা নিয়ে অনুষ্ঠান করব, আমার সেই টাকা তার জন্য বরাদ্দ থাকবে, অনুষ্ঠান শেষ হতে না হতে। আরে হ্যাঁ, আরেকটা জিনিস, আমি যদি টাকা দেবো ব্যান্ডকে, আমি যদি ব্যান্ডের কাছে আজীবন ভালো থাকবো, আমার মনে হয় ব্যান্ড প্রোগ্রাম শেষ আমি তার অর্গানাইজার বা ব্যান্ড মালিককে খুঁজে টাকাটা দিয়ে দেবো। আমি জানি আমি 1 টাকাও কম দেবো না, কিন্তু আমি সেই খাওয়ার পরে খুঁজতে হবে, দাদা কোথায়, আমরা বসে আছি, সেই দিলাম, পুরোটা দিলাম। অতএব একটু আগে যদি দিয়ে দিতাম, আমার মনে সারা জীবন ওই ব্যান্ড মালিক আর 10টা ব্যান্ড মালিককে বলতো ওখানে কমিটি সত্যিই ভালো, আমরা উঠতে না উঠতেই, স্টেজ ছাড়তে না ছাড়তেই টাকাটা দিয়ে দিয়েছে, খাবার আগেই দিয়ে দিয়েছে। এগুলো একটু ভালো, এগুলো একটু এক্সট্রা ভালো হওয়ার কথাই বললাম, আর কিছু নয়। তো যারা লাইভ পরে জয়েন হয়েছে তারা পরে আমাদের পুরোটা দেখে নেবে। আর আমার কাছে না একটাও কমেন্টস শো করছে না, আমি কী করে একটা কমেন্টস পড়ি, কীভাবে কমেন্টসগুলো দেখবো, আমি তো বুঝতেই পারছি না। একটা যদি কমেন্টস আসতো, এত প্রবলেম হয় কীভাবে। একটাও কমেন্টস আসেনি। কারো কমেন্টস আমি পড়তে পারছি না। আচ্ছা আমি একটু ওয়েট করে যাই, আমার আরেকটা ফোন আছে, নিয়ে আমি জাস্ট কমেন্টসটা দেখে নেব। আর আমার কাছে না একটা কমেন্ট শো করছে না, আমি কি করে একটা কমেন্ট, ফোন আছে, নিয়ে আমি জাস্ট কমেন্টসটা দেখে নেব। যদিও কমেন্টস আরেকটা ফোনে দেখলাম কোনো কমেন্টসই নেই। হ্যাঁ একটা আছে, লেজার লাইট সব থেকে বেশি ক্ষতি করে, যখনই কোথাও প্রোগ্রাম হয় এই লাইট চোখে পড়বে, চোখের ঝাপসা দেখায় এবং লাইটের দিকে তাকানো সম্ভব না। দাদা একদম ঠিক বলেছ, মজা কেলা। যাই হোক, কারো কমেন্টস করার মধ্যে সেরকম ইচ্ছে নেই, আমি হয়তো অনেক ভুলভাল বকেছি। যাই হোক, বিষয়টা সেরকম নয়, সমস্যাটা তো আমাকে লোকের কাছে বলতে হবে। অনেকে তো অনেক কিছু করে, অনেক ব্লগার, অনেক টিকটকার অনেক রকম ভিডিও ছাড়ে, যে সকল ভিডিও দেখে সমাজের কতটা মঙ্গল হয় জানি না,
তো সেগুলো মানুষ দেখে, সেগুলো সময় পায়। আর আমি যেটা বললাম সেটা আমার সমস্যা। আমার আজ পেজ আছে, আমি বলতে পারছি, আমি আপনাদেরকে আমার সদস্য মনে করি বলে আমার আমার কিন্তু এমন বিরাট ক্ষমতা নেই। কেউ টাকা দিল না, তার বাড়ি যে কিছু করে ফেলবো, তাকে ধরে ফেলবো, এরকম ক্ষমতা নেই। শুধু একটা ভরসা আমার সব সময় আছে, মানে সেই শুরু থেকে যখন 200 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমার এই ভরসাটা আছে যে আমার সাথে যারা আমার লাইভে আছে তাদের কাছে বলবো, তারা দুটো কমেন্টস করবে, তারা কিছু গালাগালি করবে, তারা তাকে কিছু বলবে, আমার যেন মনে হয় আমার সাপোর্ট হয়ে গেল। আমার আসল শক্তি সেখানেই। এই জন্য আমি কোথাও কিছু হলেই আমি ভাবি আমি এটা নিয়ে আমার লাইভে এসে বলবো, আমার যারা ফলোয়ার্স আছে তাদের কাছে বলবো। এটাই আমার যেন কোথাও একটা আশা মনের মধ্যে, এটাই আমার শক্তি, এটাই আমার ভরসা। এছাড়া আমার কিন্তু আর কোনো ক্ষমতা নেই। টাকা দিল না কিছু করার নেই। তা আপনারা আমাকে যেভাবে দেখছেন, খারাপ ভাবুন ভালো ভাবুন, আপনাদেরকে আমি খুব ভরসা করি। আপনারা লাইভে আছেন যে কয়েকজন, এই আপনাদের মতো লোকের জন্যই কিন্তু আমি নিজেকে একটু মানে শক্তিশালী মনে করি যে আপনারা আছেন। আজকে জানেন একজন টাকা দেবেই না, ফোন তুলবেই না, দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে দিন কাটিয়েছে। জাস্ট আমি বলেছি যে আপনি যদি আজকে আমাকে টাকা না দেন, তাহলে আমি আপনার সাথে আমার যে ঘটনাটা ঘটেছে টোটাল, আমি কেবল সেটাকেই নিয়ে আমি আজকে লাইভে আসবো আর সবটা বলবো। শুধু যেটা হয়েছে সেটাই বলবো। এর মধ্যে যদি আপনি ভালো কিছু করে থাকেন তাহলে ভালোটাই মানুষ জানবে, আর আপনি যদি খারাপ কিছু করে থাকেন খারাপটাই জানবে। তো তারপরেই 1 ঘন্টা সময় নিয়েছিল, 40-45 মিনিটের মধ্যে আমাকে টাকাটা সে পাঠিয়ে দিয়েছে। তো কথা না কথা আপনাদেরকে আমি খুব ভরসা করি। আপনারা আমার এই ফলোয়ার্স আপনারা আছেন বলে আপনাদেরকে খুব ভরসা করি। আর আমি এটাও ভাবি যে আপনারা আমার সিকিউরিটি, মানে আমি কাল কিছু অন্যায় করব, কাল কিছু ভুল করব, এই ক্ষমতা আমার নেই। আমার মনে হয় আমি যদি কিছু অন্যায় করি, কিছু দোষ করি, আমার যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু আমাকে ছিছি করবে, তারা আমাকে কিন্তু খারাপ বলবে, আমার নাম খারাপ হয়ে যাবে। অতএব আপনারা ঠিক আমার গার্ডিয়ানের মতো, মানে যেমন ভয়ও পাই তেমন আপনাদেরকে নিয়ে আমি ভরসাও পাই। আর এই ভয়টা পাই বলেই আমি সামান্য পয়সার কাজ হোক আর বেশি পয়সার কাজ হোক, আমি দায়িত্ব করে যাই যে আমি না গেলে, আমার এগ্রিমেন্ট নেই কিন্তু কিন্তু এটাও ভাবি না গেলে আমার নামে যদি পোস্ট করে লোক বলে তো সেটা তো সবাই জানবে। সেই আমার গার্ডিয়ান হিসাবে আপনারাই, আবার আপনারাই আমার ভরসা, যার কারণে আমি লাইভে আসি আপনাদেরকে বলার জন্য। ঠিক আছে, লাইভ আজকে এই পর্যন্ত, আর কিছু নয়। টাটা।